শ্রী সাইরাম। আজকে আমরা আবার এসেছি সেই দেবীপুর গ্রামে, যেটা নর্থ 24 পরগনায় অবস্থিত। এই জায়গাটা হচ্ছে কাঠোর। আমরা মধ্যমগ্রাম দিয়ে ঢুকে যে বাদু আছে, সেই বাদুর উল্টো দিকে হচ্ছে এই কাঠোর। সেই কাঠোর স্টপেজ দিয়েই আমরা ঢুকলাম। সেই ঢুকে আমরা এই গ্রামে এলাম। এটা দমদম সাউথ সমিতির একটি অধিগৃহীত গ্রাম। আমরা আজকে বাল বিকাশ করব, অর্থাৎ মূল্যবোধের ক্লাস করব এখানে। আমরা আরও দুজন গুরু এসেছি। আমরা সবাই সেবা দল, কিন্তু আমরা বাল বিকাশ গুরু। আমরা আজকে এই যে দেখছেন স্মৃতিদির বাড়ি, এই স্মৃতিদির বাড়িতে আমরা ক্লাস করব। আমি আগেও দেখিয়েছি, আজকেও এসেছি। আজকে যদিও সকাল থেকে খুবই বৃষ্টি ছিল এবং আমি খুব ভয়ে ছিলাম যে এই বৃষ্টিতে কিভাবে গিয়ে কি করব, কিন্তু ঈশ্বরের কৃপা, ভগবান বাবার কৃপা, তিনি এমনই ব্যবস্থা করলেন যে বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেছে। এখন একটু সুন্দর রোদ্দুর উঠেছে, দেখুন। আমরা সূর্যকেও কিছুটা দেখতে পাচ্ছি। তো এবার আমরা করব, কিন্তু আমরা স্মৃতিদির যে উঠোন সেখানে করি ক্লাসটা, কিন্তু আজকে আমরা দেখছি উঠোনটা ভিজে গেছে। দেখুন, আমরা আজকে ঘরেই একটু বসবো। স্মৃতিদি খুবই ভালো মানুষ এবং তার ঘর ছোট হলে কি হবে, তার মনটা অনেক বড়। তার বাড়ির তার ছেলে, তার হাজব্যান্ড সবাই এই ব্যাপারে তাকে সহযোগিতা করছে। তো আমরা সবার সহযোগিতা পাচ্ছি ঈশ্বরের কৃপায়, আমার ভগবান বাবার কৃপায়। তো আমরা আসুন আজকে আমরা ঢুকি। আজকে একটু স্টুডেন্ট কম এখনও, কারণ এই গ্রামে আজকে কেউ কেউ একটুখানি বেড়াতে গেছে, কিন্তু তবুও যারা এসেছে বা চলে আসবে তারা, আমরা ঠিক 4টের সময় শুরু করি। আজকে আমরা স্মৃতিদির ঘরেই করব ক্লাস। দেখুন, সবাই জুতো সাজিয়ে রেখেছে বাচ্চারা। ওরা কিন্তু খুব ডিসিপ্লিনড ওয়েতে এখানে আসে এবং ক্লাসটা করে। স্মৃতিদির বাড়িতে আমরা ঢুকে গেছি। চলুন দেখাবো যে বাচ্চারাও সব বসে পড়েছে এবং অন্যান্য গুরুরাও আছেন সেখানে। আপনারা দেখুন, আমরা চলে গেছি, আমরা স্মৃতিদির বাড়িতে ঢুকেছি, স্মৃতিদির ঘরে চলে এসেছি। দেখুন সাইরাম, এই যে আমাদের স্মৃতিদি বা অন্যান্য দিদিরা বসে আছেন। রীনাদি, আমাদের আজকে নতুন দিদি মৌসুমিদি, উনিও বাল বিকাশ গুরু। আমরা সাইরামকে বসিয়েছি, সাইরামের পট। আমার বিশ্বাস সাইরাম এখানে বসে আছেন এবং আমাদের এই ক্লাসে তিনি যা করার করাবেন, আমাদের কোনো সাধ্য নেই। এবার আমাদের ছোট ছোট স্টুডেন্টদের দেখুন, দেখতে পাচ্ছে? আচ্ছা, এই ছেলেরা একদিকে বসেছে, মেয়েরা। এখন আরও বাচ্চারা আসে, কিন্তু আজকে এখনও তারা ঢুকতে পারেনি। আশা করি তারা আসবে। আপনারা দেখতে থাকুন সাইরাম। সবাই দেখো তো, আন্টি কি কোন ছবিটা দেখাচ্ছেন, দেখো তো। হ্যাঁ, পদ্ম। তাই তো, ভালো করে দেখে নিয়েছো পদ্মটা? সবাই দেখে নাও। এবার আমি যা বলবো চোখ বন্ধ করে শুনবে। সবাই চোখ বন্ধ করো। তোমরা এতক্ষণ যে ছবিটা দেখলে
সেই ছবিটা হচ্ছে একটা পদ্ম ফুলের ছবি। পদ্মকে বলা হয় জাতীয় ফুল। এত তো ফুল আছে, ভারতবর্ষের জাতীয় ফুল শুধু পদ্মকেই বলা কেন? কারণ পদ্মের কত পাপড়ি দেখো, সব পাপড়ি নিয়ে পদ্ম প্রতিদিন ফুটে ওঠে। আর আমাদের এই ভারতবর্ষে কত রকম মানুষ, সকলকে নিয়ে চলতে হবে সবাইকে। কত ধরনের মানুষ, খাদ্যাভ্যাস আলাদা, পোশাক আলাদা, ভাষা আলাদা, তাই না? সেই কারণে পদ্মকে জাতীয় ফুল আখ্যা দেওয়া হয়েছে। আর পদ্ম কোথায় জন্মায়? না পাকে জন্মায়। আর সেই পাক কিন্তু তার গায়ে লাগে না, প্রতিদিন সূর্যের আলোতে সে ফুটে ওঠে। তাই তোমরাও প্রতিদিন ঘুম থেকে উঠে পদ্মের মতো ফুটে ওঠো আর সুগন্ধ ছড়িয়ে দাও। তোমাদের ভেতরে যত ভালোবাসা যা কিছু আছে, যা শুভ, তাই ছড়িয়ে দাও। জীবনে সমস্যা অনেক থাকবে বাবা, সেই সমস্যাকে পিছনে রেখে তোমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তোমরাও পদ্ম ফুলের মতো হও। সবাই চোখ খোলো। তাহলে সামনে আমাদের গণেশ চতুর্থী, তাই তো? গণেশ চতুর্থী। তা তোমরা গণেশের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই দেখো, ভালো করে দেখো গণেশের কটা হাত, সব ভালো করে দেখো। আন্টি কিন্তু জিজ্ঞেস করবে কি আছে হাতে। গণেশের বাঁকানো সুর, মুখটা কিরকম দেখেছো? তোমরা জানো এটা বাংলা মাস ভাদ্র মাস। ভাদ্র মাসে শুক্লা চতুর্থীতে আমাদের গণেশের জন্ম। গণেশ বুধবারে জন্মেছিলেন, এবারেও কিন্তু আমাদের গণেশ চতুর্থী বুধবারেই হয়েছে। তা এই গণেশের অনেক রকম নাম আছে। ওনার পূর্বা জানানো বলে, বিঘ্ননাশক বলে, গণপতি বলা হয় গণেশকে। আর গণেশের মাথাটা তোমরা দেখেছো হাতির মতন। হ্যাঁ, হাতির মতন মানে কি? এবার হাতি হলো কি বলতো? আর হাতি হলো হচ্ছে কি বুদ্ধি, প্রচণ্ড বুদ্ধি এবং সদা সতর্ক থাকে, যাতে কিনা তার কোনো রকম বিপদ আসলে আগের থেকেই বুঝতে পারেন। প্রচণ্ড ওনার বিচার শক্তিও কিন্তু খুব ভালো, এবং গণেশের স্মরণ শক্তিও কিন্তু অসীম, অনেক কিছু মনে রাখতে পারে গণেশ। হ্যাঁ, আর এই গণেশের মতন কিন্তু মাথা হচ্ছে আমাদের এই হাতির মতন, হাতির মাথার মতন হচ্ছে কিন্তু আমাদের গণেশের মাথা। এই হাতির এই সমস্ত গুণ কিন্তু গণেশের মধ্যেও আছে, এবং গণেশকে এটা করতেই হবে। এই করতে গিয়ে কিন্তু মানুষ তার মৃত্যুকেও ডেকে আনে। হ্যাঁ, এই জন্য গণেশ কী ভাবলেন? বাসনাকে বেশি বাড়তে দেওয়া যাবে না। এই জন্য উনি ইঁদুরকে চেপে ধরে ইঁদুরের উপর বসে পড়লেন, যাতে কিনা বাসনাটাকে নিয়ন্ত্রণ করা যায়। তেমনি আমরাও যদি আমাদের বাসনাকে নিয়ন্ত্রণ করি না, আমরা অনেক ভালো থাকবো। মায়ের কাছে একটা হার ছিল, মুক্তহার। সেটা দেখে গণেশেরও খুব ভালো লাগলো, কার্তিকেরও ভালো লাগলো। দুই ভাই বলছে, মা দাও না, দাও না, ওটা দাও, ওটা দাও। তখন মা ভাবছেন দুজনেই চেয়েছে, হার তো আমার একটা, আমি কী করে দেবো? তখন মা বললেন, শোনো কার্তিক আর গণেশ, তোমাদের মালা তো আমি নেব, অনেক তাড়াতাড়ি। কার্তিকের বাহন তো ময়ূর, উড়ে উড়ে চলে যাচ্ছে, উড়ে 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 সমস্ত পৃথিবী ঘুরে চলে আসছে। আর গণেশ কী করছে? গণেশকে প্রথমে আমরা কি বলেছি? প্রচণ্ড বুদ্ধি গণেশের। গণেশ করেছে কি? আর মাতৃভক্ত ও করেছে কি? মায়ের চারধারটা করেছে, মায়ের চারদিকে ঘুরে একবার ঘুরে নিয়েছে কয়েকবার। মা বাবা দুজনের চারদিকে ঘুরে, হ্যাঁ, মা বাবা দুজনের চারদিকে ও ঘুরে নিয়েছে। এবার কার্তিক এসছে, এসে তো ভাবলো আমি মানে ভাই তো এত তাড়াতাড়ি আসতে পারবে না, আমিই হবো আর কি। এসে দেখছে ভাই ওখানে বসে আছে। তো বলছে, কী হলো? হ্যাঁ, তুই যাসনি? বলছি কেন? আমার বাবা মা